এই উড়োজাহাজটির নাম হচ্ছে বোয়িং 777-300 ER। ER হচ্ছে এক্সটেন্ডেড রেঞ্জ। এটা হচ্ছে ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম বা FMS। এটা হচ্ছে ওভারহেড প্যানেল, যেখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে। সেই ইনস্ট্রুমেন্টগুলো বিভিন্ন কাজে লাগে পাইলটদের। আর এটা হচ্ছে ককপিট থেকে আমরা যে ভিউজটা বাইরের দিক থেকে দেখতে পারি, সেই ভিউজটা এখানে দেখা যাচ্ছে। এই ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেমে এখন ফ্লাইট প্ল্যানটা এখানে সেট করবে। এটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড, 5 থেকে 6টা স্যাটেলাইটের সাথে কানেকশন করা থাকে। সেই স্যাটেলাইটের মাধ্যমে রুটটা এখানে সেট করা হয়। দেখা যাক রুটটা এখানে সেট করা হচ্ছে। অরিজিনাল হচ্ছে লিখতেছে WMKK, মানে 4 লেটার আইকা কোড, অর্থাৎ কুয়ালালামপুর। আর এটা হচ্ছে WSSS, হচ্ছে 4 লেটার আইডিয়া কোড ফর দ্য সিঙ্গাপুর। এটা হচ্ছে আমাদের আরও কয়েকটি জিনিস এখানে সেট করা হচ্ছে। আর এটা হচ্ছে আমরা যে এক্সটার্নাল করি ডিপার্চারের আগে, আমরা নামি, তারপরে সামনের হুইল, তারপরে হুইলের অবস্থান, তারপরে ইত্যাদি বিভিন্ন জিনিস এখানে চেক করা হয়। তারপরে এই ইঞ্জিন, যেমন আপনাদের যেটা হচ্ছে 1 নম্বর ইঞ্জিন বা লেফটের ইঞ্জিন যেটা, আর এটা হচ্ছে হুইল, মেইন হুইল 2, 4, 6টা করে থাকে 777-300 ER। সামনে আরেকটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজ যাচ্ছে। এটা হচ্ছে ইঞ্জিনের পিছনের অংশটুকু। এখন উড়োজাহাজের জ্বালানি তেল লোড করা হলো, তারপরে ক্যাটারিং আপলিফট হলো, ফ্লাইট প্ল্যান দেওয়া হলো, সমস্ত কিছু সেট। তখন ক্যাপ্টেনের কাছে আসছেন গ্রাউন্ড সার্ভিস বা ট্রাফিকের লোকজন প্যাসেঞ্জার বোর্ডিংয়ের জন্য। প্যাসেঞ্জার বোর্ডিং ক্লিয়ারেন্স পেলে এই যে প্যাসেঞ্জার আস্তে আস্তে বোর্ডিং স্টেয়ার দিয়ে উঠতেছে। এখানে যেহেতু বোর্ডিং ব্রিজ না, এটা হার্ড স্ট্যান্ড নর্মালি বোর্ডিং ব্রিজ কানেক্ট করা যায় না, স্টেয়ার থাকে। তো এই ফাঁকে বোয়িং 777 নিয়ে একটু আলোচনা করে যাই। সেটা হচ্ছে যে বোয়িং 777-300 ER ম্যাক্সিমাম টেক অফ ওয়েট হচ্ছে 3,51,533 কেজি, আর ম্যাক্সিমাম ল্যান্ডিং ওয়েট হচ্ছে 2,51,290 কেজি। আর ফিউল যে নেওয়া হয়, যেটা ফুয়েল হচ্ছে জেট A1 ফুয়েল। এটা হচ্ছে কেরোসিন বেসড, অনেকে বলেন অকটেন, পেট্রোল না, এটার নামই হচ্ছে জেট A1 ফিউল। এই ফিউলটা নেওয়া হয় সর্বোচ্চ 1,81,283 লিটার। আবারও বলছি 1,81,283 লিটার। আর এটার গড় স্পিড এখানে বলতেছে 892 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমি একটু আবার আসি, এই যে স্টিয়ারের ভিতর থেকে যে প্যাসেঞ্জার উঠতেছে সেটা বাইরে থেকে অংশটা দেখাচ্ছে। এবার আসছে স্পিড 892 কিলোমিটার প্রতি ঘন্টায়। সো স্পিডটা নির্ভর করে মানে হেডউইন্ড টেইলউইন্ডের জন্য। পিছন দিকে যদি বাতাস আসে স্পিড বাড়বে, সামনের দিক দিয়ে বাতাস আসলে স্পিডটা কমে যাবে, কারণ এটা বাতাসের উপরে ভাসতেছে। আর এটার জন্য রানওয়ের প্রয়োজন হচ্ছে 10,000 ফিট। আর এই যে গাড়িটা আসতেছে, এই গাড়িটা আপনার এখানে পুশকার্ট, এটা নোজ হুইলের সামনে এটা সেট করা হয়। যেহেতু উড়োজাহাজের কোনো ব্যাক গিয়ার থাকে না, সেই পুশকার্ট দিয়ে এটাকে পিছন দিক নেওয়া হয়। এখানে FMS এর আরও কিছুটা কারেকশন করা হইতেছে। আসলে এই ভিডিওটা বানিয়েছেন আমার একজন সহকর্মী মিস্টার মুসা, যিনি এই ফ্লাইট সিমুলেটর নিয়ে বেশ গবেষণা করেন এবং বেশ পারদর্শী উনি এই বিষয়ে। তো উনি এই সবটাই সেট করতেছেন। উনি আমাকে এটা নিজে তৈরি করেছেন এবং আপলোড করার জন্য আমাকে দিয়েছেন। এখানে ইঞ্জিনটা স্টার্ট করা হচ্ছে বিভিন্ন পর্যায়ে। তো এইখানে আপাতত সম্ভবত গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট করতেছে। আমরা সামনে দেখতেছি যে বোধহয় একজন মার্শাল আছেন। তো ইঞ্জিনের স্টার্টিংয়ের এই পর্যায়টা আছে। এখানে এখন ট্যাক্সি করবে, যেহেতু পাওয়ার লিভারটা একটু বাড়াইছে, আস্তে আস্তে ট্যাক্সি করে যাচ্ছে। এর ট্যাক্সিটা হচ্ছে যেটা হচ্ছে রানওয়ের আগে চলাচলটাকে আমরা বলি ট্যাক্সি। এবং ট্যাক্সির স্পিড আছে, যেমন সোজা চলতে গেলে 30 নটিক্যাল মাইল, টার্ন করতে গেলে 10 নটিক্যাল মাইল, বা রানওয়ে বৃষ্টি হলে একটা, এরকম বিভিন্ন ধরনের স্পিডে আমরা ট্যাক্সি করি। আমি রানে বলেছি মোটামুটি 10,000 ফিট রানে দরকার হয়। এটার আছে ম্যাক্সিমাম থ্রাস্ট
বোয়িং 777 হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে মানে পাওয়ারফুল ইঞ্জিন আছে, জাস্ট পাওয়ারফুল ইঞ্জিন। জেনারেল ইলেকট্রিক GE90, জেনারেল ইলেকট্রিক মাস্ট পাওয়ারফুল ইঞ্জিনস। এটার থ্রাস্ট হচ্ছে 1,15,000 পাউন্ড। ওয়ারেস আমাদের যে এয়ারবাস 380 আছে, সেই এয়ারবাস 380-র থ্রাস্ট হচ্ছে প্রতিটা ইঞ্জিনের 70,000 পাউন্ড, আর এবং বোয়িং 777-300ER-এর থ্রাস্ট হচ্ছে 1,15,000 পাউন্ড। আর পাইলট দুজন লাগে, একজন ক্যাপ্টেন, একজন ফার্স্ট অফিসার। এখানে আস্তে আস্তে আসতেছে, ট্যাক্সি করে রানওয়ে বরাবর আসছে, অ্যালাইন করবে রানওয়ে বরাবর। একটু দেখা যাক, এটা এখনও ট্যাক্সি পয়েন্ট না রানওয়েতে। হ্যাঁ, এখন এই বরাবর আসছে। ফাইনাল চেকগুলো সব করবেন, তারপরে যিনি পাইলট ফ্লাইং হন উনি পাওয়ার লিভার ফরওয়ার্ড করবেন একটা সার্টেন পর্যন্ত, তারপরে টোকা বাটন প্রেস করবে, তারপরে টেক অফ করবে। যদি আমি 777 চালাই নাই, তবে এই সম পরিমাণে হচ্ছে DC-1030, যেটা আমি প্রায় 5 বছর চালিয়েছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এখন পাওয়ার দেওয়া হলো, থ্রাস্ট, পাওয়ার লিভার ফরওয়ার্ড করা হচ্ছে। একটা সার্টেন স্পিড আসবে, এটা ক্যালকুলেশন করে রাখা হয়, V1 স্পিড। V1 স্পিড যখন কল করা হবে, তখন যিনি পাইলট ফ্লাইং ক্যাপ্টেন বা ফার্স্ট অফিসার উনি একটা সার্টেন পিচে পুল করবেন, তখন এয়ারক্রাফটটি মাটির থেকে আকাশে উড়ে যাবে। সেই V1 স্পিডটা অনেক কিছুর উপর নির্ভর করে। যাক, এখন V1 স্পিড হয়ে গেল, তারপরে আকাশে উঠে গেল। এর পরবর্তীতে উনি সম্ভবত আর ক্রুজ ফ্লাইটটা খুব আবারও বলছে, সম্ভবত উনি রিপিট করতেছেন জিনিসটা আবার। তো এই সঙ্গে আমি বলি নেই, এয়ারবাসের বোয়িং 777-300ER এক্সটেন্ডেড রেঞ্জটা হচ্ছে, এটার রেঞ্জ অনেক বাড়ানো থাকে, এক্সট্রা ফিউল ট্যাঙ্ক থাকে, এটা আরও বেশিক্ষণ যেতে পারে। আচ্ছা যাক, এখানে টেক অফের জন্য বাইরের দিক থেকে অংশ দেখাচ্ছেন, যেটা টেক অফ করলো এবং কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুর যাবে। আপনারা নিচের অংশ দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এখানে পর্যায়ক্রমে ফ্ল্যাপ আস্তে আস্তে করে উঠানো হবে, ল্যান্ডিং গিয়ার উঠানো হয়েছে টেক অফের পরে। আচ্ছা, এখানে সিটে আপনার 365 থেকে প্রায় 400টা সিট থাকে, এবং আমি যেটা আগেই বলেছিলাম কাস্টমাইজ অনুযায়ী সিট বাড়ানো কমানো হয়, এয়ারলাইন টু এয়ারলাইন ভেরি করে। আর এটা প্রায় 14,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে বোয়িং 777। আরও যারা বোয়িং 777 মধ্যে জানতে চান, তারা হয়তো গুগলের মধ্যে আপনারা সার্চ করলে দেখতে পারবেন। এখানে আস্তে আস্তে ক্লাইম করতেছে এবং এয়ারক্রাফটটাকে মোটামুটি কনফিগার করা হয়েছে, ফ্ল্যাপস আপ করা হয়েছে, গিয়ার আপ করা হয়েছে, আর অন্যান্য জিনিস। তারপরে হচ্ছে এইখানে সম্ভবত ফ্ল্যাপ পুরোটাই আপ করা হয়েছে। ফ্ল্যাপ সম্বন্ধে, ফ্ল্যাপটা হচ্ছে উইংয়ের ক্যাম্বারটা বাড়ে কম স্পিডে বেশি লিফট পাওয়ার জন্য। এটা হচ্ছে যে মাটির অংশটা দেখা যাচ্ছে এবং এটা ক্লাইম করছে কন্টিনিউয়াসলি। এখনো যাচ্ছে। তারপরে সম্ভবত এখানে সেটা হচ্ছে যে হেডিং 326, আর কিছুটা ম্যাগ নিচে দেখা যাচ্ছে। ডান দিকে টার্ন করতেছে আস্তে আস্তে। বাংলাদেশ বিমানের যে 777গুলো আছে, আমি যারা শুনেছি যে ওরা মেইনলি এটা মিডল ইস্ট ফ্লাইটগুলোতে অপারেট করে, আর জাপান বা রোম বা লন্ডন হিথ্রো বা ম্যানচেস্টার বা কানাডা, এই ফ্লাইটগুলোতে বোয়িংয়ের ড্রিম লাইনার ফ্লাইটগুলো ব্যবহার করা হয়। মিডল ইস্টে মেইনলি হচ্ছে যে হিউজ প্যাসেঞ্জার আছে, হিউজ ব্যাগেজ আছে, এই জন্য 777টা হচ্ছে ফিজিবল। এটা এক অংশ, এখানে ককপিটের ভিতরে অংশ।
এটা হচ্ছে ওভারহেড প্যানেল, আবার এটা হচ্ছে সামনের অংশটুকু। তারপরে হচ্ছে উনি সম্ভবত এটা ল্যান্ডিং প্রিপারেশন নিচ্ছেন। আর এখানে দেখা যাচ্ছে স্পিড ব্রেক, তারপরে এটা ফেলে এসছি, এটা ইঞ্জিনটা শো করতেছে। ভিউটা সুন্দর, বেশ মনোরম ভিউ। আস্তে আস্তে আগাচ্ছে। এটা হচ্ছে ককপিটের ভিতরের অংশ। তো ইঞ্জিনের ব্যাপারটা যেটা বলা হয়েছে, আমি একটা পোস্টে আমার একটা বোয়িং 777-300 কেন এত পাওয়ারফুল ইঞ্জিন এবং এই বিষয়ে আমি প্রায় বেশ কিছু জানি, 1 বছর আগেই পূর্বেই বোয়িং 777 এয়ারবাস 380 এর সম্বন্ধে 2টা ভিডিও আছে। ওই বোয়িং 777-এর ভিডিওটা আমি লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দেব, সেখানে বিস্তারিত জানতে পারবেন। এবং অনেকেই প্রশ্ন করছেন যে এয়ারবাস 380 যেটা হচ্ছে বলা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বিগেস্ট এয়ারক্রাফট, সেই ওয়ার্ল্ডের মধ্যে বিগেস্ট এয়ারক্রাফটের এখানে হচ্ছে যে ককপিটের দৃশ্য বাইরে থেকে এখানে যে পাইলটদের দেখা যাচ্ছে, ক্যাপ্টেন ফার্স্ট অফিসার 2জনকে। এটা হচ্ছে ককপিটের ভিতরের অংশটা। এবার আসা যাক, যে আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করছেন যে এয়ারবাস 380 হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বিগেস্ট এয়ারক্রাফট, ওর 4 ইঞ্জিন, সেইটার ইঞ্জিনটা 70,000 পাউন্ড আর এটা 1,15,000 পাউন্ড কেন? কারণটা হচ্ছে যে ওর যে ম্যানুফ্যাকচারটা এটা খুব ভালো করে ক্যালকুলেটর করে, কোনটাতে 4 ইঞ্জিন দিতে হবে, কোনটাতে 2 ইঞ্জিন দিতে হবে, 2 ইঞ্জিন হইলে ওর পাওয়ার কইতে হবে। সম্ভবত এই কারণে যেহেতু তার 2টাই ইঞ্জিন, সেজন্য মোস্ট পাওয়ারফুল ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড এই বোয়িং 777 জেনারেল ইলেকট্রিক ইঞ্জিনটা এখানে সেট করা হয়েছে 1,15,000 করে 2,30,000 পাউন্ড। এখন ল্যান্ডিং প্রিপারেশন নেওয়া হবে আস্তে আস্তে, সব কিছু পর্যায়ক্রমে। আপনার ফ্ল্যাপ, তারপরে কখন গিয়ার নিতে হবে, প্রথমে একটা ফ্ল্যাপ নিতে হবে, তারপরে এক পর্যায়ে গিয়ার নিতে হবে, তারপরে ফাইনাল ফ্ল্যাপ নিতে হবে, তারপরে মোটামুটি ল্যান্ডিং করবে। এখানে সিঙ্গাপুরের আপনার চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে আস্তে আস্তে আগাচ্ছে। এখন যথাসম্ভব কনফিগার করার পরে, কারণ আমাদের স্পিডটা যদি এত অধিক থাকে তাহলে এই উড়োজাহাজকে ওই রানওয়েতে থাকানো সম্ভব হবে না। এই জন্য স্পিডটা যথাসম্ভব কমিয়ে আনার জন্য যে যে ফ্ল্যাপ নেওয়ার দরকার সেই ফ্ল্যাপগুলো বাড়ানো হবে, দেওয়া হবে, এবং আস্তে আস্তে থ্রটলটাও ফরওয়ার্ড করা হবে ওই স্পিডটা মেনটেন করার জন্য, যাতে আমরা কম স্পিডে আমরা অবতরণ করতে পারি। দেখা যাক, আস্তে আস্তে আমরা ফাইনালের দিকে এগোচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই টাচডাউন বা ল্যান্ডিং করা হবে। সুন্দর ভিউ। এখানে ককপিটের ল্যান্ডিংয়ের জন্য ওভারহেড প্যানেল বা ল্যান্ডিং লাইট, ট্যাক্সি লাইট, সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে আগাচ্ছি। এটা একটা ক্রুশিয়াল টাইম ল্যান্ডিংয়ের সময়। স্পিড, তারপরে অ্যাটিটিউড, সব কিছুই মোটামুটি এখানে মনিটর করতে হয়। এই যে রানের কাছাকাছি আমরা আসছি, এখন আসছে তো রেডিও কল হবে এখন 150, 40, তারপরে 30, তারপরে যখন 10 বলবে তখন পাইলট প্রিপারেশন নেবেন পাওয়ার লিভারটাকে ব্যাক করার জন্য। ব্যাক করার পরে আস্তে আস্তে ব্যাক করবেন এবং নোজটা আপ করবেন, তারপরে টাচডাউন হয়ে যাবে। এই যে এখন টাচডাউন হয়ে গেল, আমরা সিঙ্গাপুর চলে আসলাম। এখানে একটা ফলো মি কার দেখানো হয়েছে, যদিও চার্টের মধ্যে লেখা থাকে যে কোথা দিয়ে ট্যাক্সি, ইনস্ট্রাকশন যেটা টাওয়ার থেকে বলা হয় সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ট্যাক্সি করে বে নাম্বার বলে দেওয়া হবে, সেই বে নাম্বার চাই। কিন্তু এখানে মিস্টার মুসা সম্ভবত একটি ফলো মি কার সামনে নিয়ে আসছেন। আপনারা জানেন যেটা ফ্লাইট সিমুলেটর, এটা উনি রেডি করছেন ফ্লাইট সিমুলেটরে। এখন আস্তে আস্তে
এখন আমরা রানের উপর আছি, তারপরে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। এই যে এটা হচ্ছে ফলোমি কার। ফলোমি কারটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সিতেই টাওয়ার, ফলোমি কার এবং এয়ারক্রাফট মেনটেন করে, এবং এই ফলোমি কারটাকে আস্তে আস্তে ফলো করে বেতে যায়। এটা বাইরের দিক থেকে দেখানো হয়েছে, তারপরে ফলোমি কারটা ফলো করা হচ্ছে। আস্তে আস্তে বের দিকে যাচ্ছে। এর সামনে হচ্ছে কন্টেইনার, এটা আস্তে আস্তে যাচ্ছে। ফলোমি কারটা ডান দিক দিয়ে চলে গেল। এখানে বোর্ডিং বিস পাওয়া গেছে, এবং বোর্ডিং যে সামনে যদি মার্শালার থাকে, মার্শালার বা অটোমেটিক লাইটিং সিস্টেম থাকে, সেই লাইটিং সিস্টেম হিসেবে এখানে স্টপ করবে। আস্তে আস্তে যাচ্ছে, তারপরে স্টপ করলো। তারপরে শাটডাউনে করা যেসব চেকলিস্ট আছে সেই চেকলিস্টগুলো ফলো করতে হবে, এবং এখানে শাটডাউন করে দাঁড়িয়ে গেল। এবং বোর্ডিং বিসটা আস্তে 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 করে আসছে দরজার এখানে। এটা হচ্ছে কার্গো হোল্ড। কার্গো হোল্ডের এই যে দরজাটা খুলে গেল, এবং কার্গো বের করে আনা হবে। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।